হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো তোমরা আমাকে রিকোয়েস্ট করেছিলে যে মডেল কোয়েশ্চেন সেট 1টা সলভ করে দেওয়ার জন্য, তো সেটাই আজকে করব। চলো, এই বইটা তোমরা দেখতেই পাচ্ছ, মধুসূদন মণ্ডলের বই। সেটা থেকে মডেল কোয়েশ্চেন সেট 2 এবং সেট 3 আমাদের হয়ে গেছে। তো আজকে হচ্ছে মডেল কোয়েশ্চেন সেট 1, পেজ নাম্বার তোমরা দেখতেই পাচ্ছ। এরপরে আমরা সরাসরি কোয়েশ্চেনে চলে যাব। প্রথম কোয়েশ্চেন কি আছে দেখো, ভারতীয় মতে দর্শন শব্দের অর্থ কী? ভারতীয় মতে দর্শন শব্দের অর্থ হলো আত্মদর্শন, অর্থাৎ সি হলো এর কারেক্ট আনসার। আত্মদর্শন, সত্য দর্শন, তত্ত্বদর্শন, যাই বলো না কেন, এগুলো হবে ভারতীয় মতে দর্শন শব্দের অর্থ। তারপর হচ্ছে দর্শন শাস্ত্রের আদি জনক বলা হয় কোন ব্যক্তিকে? থেলিসকে বলা হয়। তারপরে দেখো, ভারতীয় দর্শনের দুটি বিভাগ কী? ভারতীয় দর্শনের বিভাগ কিন্তু দুটো, আস্তিক এবং নাস্তিক। তারপর হচ্ছে চরমপন্থী নাস্তিক দর্শনের সংখ্যা কয়টি? চরমপন্থী নাস্তিক দর্শনের সংখ্যা একটি, সেটা হলো 4 ভাগ। দেখো, নাস্তিক দর্শনের সংখ্যা কিন্তু 3টে, 4 ভাগ বৌদ্ধ এবং জৈন। তার মধ্যে চরমপন্থী নাস্তিক হচ্ছে 4 ভাগরা। তারপর হচ্ছে 5 নম্বর কোয়েশ্চেন দেখো, শূন্যস্থান পূরণ করো। ভারতীয় দর্শনের মূল ভিত্তি হলো বেদ, অপশান সি হলো কারেক্ট আনসার। তারপরে দেখো 6 নম্বর কোয়েশ্চেন, অপ্রমা কয় প্রকার? অপ্রমা হলো 3 প্রকার, সংশয়, বিপর্যয় এবং তর্ক। তারপরে আমরা চলে যাব 7 নম্বর কোয়েশ্চেনে, প্রমেয় বলতে কি বোঝায়? না, প্রমার বিষয়কে বোঝায়। ঠিক আছে। তারপরে শূন্যস্থান পূরণ আছে 8 নম্বর কোয়েশ্চেনে। শূন্যস্থান পূরণে কি বলেছে? বৈশেষিক মতে প্রমাণ হলো, দেখো বৈশেষিক মতে প্রমাণ হচ্ছে দুটো, সেটা হচ্ছে প্রত্যক্ষ এবং অনুমান। তারপরে 9 নম্বর কোয়েশ্চেন, 4 ভাগ দর্শন একটি নাস্তিক দর্শন, কারণ তারা বেদকে মানেন না। দেখো, 4 ভাগরা কিন্তু ঈশ্বরকেও মানেন না, মোক্ষও মানেন না, কর্মফলও মানেন না। কিন্তু যেহেতু এই নাস্তিক কথাটা বলেছে, নাস্তিক আমরা তাদেরকেই বলি যারা বেদকে মানে না। সুতরাং সি হলো এর কারেক্ট আনসার। তারপর 10 নম্বর কোয়েশ্চেন দেখো, 4 ভাগ দর্শনে কয়টি প্রমাণ স্বীকৃত হয়েছে? 4 ভাগ দর্শনে আমরা সবাই জানি একটি প্রমাণ স্বীকৃত হয়েছে, সেটা হলো প্রত্যক্ষ। তারপরে দেখো, সত্য মিথ্যা লেখো বলেছে। 4 ভাগরা হলেন আধ্যাত্মবাদী, না এটা মিথ্যা। তারপর হচ্ছে ন্যায় দর্শনের প্রবক্তা হলেন মহর্ষি গৌতম, অপশান সি হলো এর কারেক্ট আনসার। তারপরে আমরা চলে যাচ্ছি 13 নম্বর কোয়েশ্চেনে, ন্যায় দর্শনের মূল গ্রন্থের নাম কি? ন্যায় দর্শনের মূল গ্রন্থের নাম হলো ন্যায়সূত্র, যেটা মহর্ষি গৌতম লিখেছিলেন। তারপর লেখো আছে 14 নম্বর কোয়েশ্চেন, নিম্নলিখিত উক্তিগুলিকে সঠিক ক্রম অনুসারে সাজাও। প্রথমে কি হবে? প্রথমে আছে দেখো, মনের সঙ্গে ইন্দ্রিয়ের সংযোগ, তারপরে হচ্ছে আত্মার সঙ্গে মনের সংযোগ, তারপরে হচ্ছে ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগ। কিসের বেশি সেটা সাজাতে হবে? না, প্রত্যক্ষ জ্ঞান উৎপন্নের ক্ষেত্রে। কোনো কিছুকে প্রত্যক্ষভাবে যখন আমাদের জ্ঞান উৎপন্ন হয় তখন কিভাবে হয়, সেই প্রসেসটা কি? প্রথমে কি হয়? আত্মার সঙ্গে মনের সংযোগ হয়, তারপর কি হয়? মনের সঙ্গে ইন্দ্রিয়ের সংযোগ হয়, তারপর ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগ হয়। ঠিক আছে, তাহলে আমাদের কারেক্ট আনসার হয়ে গেল অপশান সি। তারপরে চলে যাও 15 নম্বর কোয়েশ্চেনে, ন্যায় মতে বিকল্প শব্দের অর্থ কী? ন্যায় মতে বিকল্প শব্দের অর্থ হলো বিশেষণ, অপশান বি হলো এর কারেক্ট আনসার। তারপরে দেখো আছে সত্য অথবা মিথ্যা কোনটা হবে সেটা লিখতে। আমাদের সব প্রত্যক্ষই সবিকল্পক, না সব প্রত্যক্ষই কি সবিকল্পক হয়? এটা মিথ্যা। এমন কিছু কিছু প্রত্যক্ষ হয় যেগুলোকে আমরা ডিটারমাইন করতে পারি না। ঠিক আছে, তাহলে এবার যাচ্ছি আমরা 17 নম্বর কোয়েশ্চেনে। এটাও সত্য মিথ্যা নিরূপণ। নির্বিকল্পক প্রত্যক্ষ ছাড়া সবিকল্পক প্রত্যক্ষ সম্ভব নয়, অ্যাবসলিউটলি কারেক্ট। নির্বিকল্পক প্রত্যক্ষ প্রথমে হয়, তারপরেই আমাদের সবিকল্পক প্রত্যক্ষ হয়। তারপরে বলেছে দেখো, ন্যায় মতে অনুমিতি হলো প্রমা। তারপর হচ্ছে অন্নং ভট্টের মতে পরামর্শের জন্য জ্ঞানকে বলা হয় পক্ষধর্মতা জ্ঞান, অপশান বি হলো এর কারেক্ট আনসার। তারপরে ন্যায় মতে ব্যাপ্তি বিশিষ্ট পক্ষধর্মতা জ্ঞানকে বলা হয় পরামর্শ। তারপরে 21 কোয়েশ্চেনটা হচ্ছে, হেতু ও সাধ্যের নিয়ত সহচর জ্ঞানকে কি বলা হয়? ব্যাপ্তি বলা হয়। তারপরে দেখো আছে 22 নাম্বার কোয়েশ্চেন, সাধ্য কাকে বলে? যে পদার্থকে অনুমান করা হয় তাকেই বলা হয় সাধ্য, অর্থাৎ অপশান এ হলো এর কারেক্ট আনসার। তারপরে দেখো 23 নাম্বার কোয়েশ্চেনে কি বলেছে? যে হেতু কাকে বলে?
সেটা হবে অপশন বি, যার দ্বারা পক্ষে সাধ্যকে অনুমান করা হয় তাকে বলে হেতু। এরপর আছে একটা স্তম্ভ, ক স্তম্ভে কী আছে, প্রাচীন মতে অনুমিতির করণ, তারপর আছে নব্য মতে অনুমিতির করণ, তারপর আছে যার সাহায্যে পক্ষে সাধ্য অনুমিত হয়, তারপর 4 নম্বর আছে ন্যায় মতে ব্যভিচার সংশয়ের নিবর্তক হলো। আর খ স্তম্ভে কী আছে, ব্যাপ্তি, তর্ক, পরামর্শ এবং হেতু। এবার কোনটা কার সাথে যাবে, প্রাচীন মতে অনুমিতির করণ কী হবে বলো তো, প্রাচীন মতে অনুমিতির করণ হবে পরামর্শ, অর্থাৎ একের সাথে সি। এরপর হচ্ছে নব্য মতে অনুমিতির করণ হলো ব্যাপ্তি, তারপরে দেখো যার সাহায্যে পক্ষে সাধ্য অনুমিত হয় সেটা হলো হেতু, আর ন্যায় মতে ব্যভিচার সংশয় নিবর্তক হলো তর্ক। ঠিক আছে, তো এর ক্ষেত্রে কারেক্ট আনসার হয়ে গেল অপশন বি। এবার আমরা যাচ্ছি 25 নম্বর কোয়েশ্চেনে। মূল্যের কোনো অস্তিত্ব নেই, এটা কাদের মত? দেখো এইটা কিন্তু অভিজ্ঞতাবাদীদের মত, কিন্তু এখানে অপশানে আমি কোথাও পাচ্ছি না। ঠিক আছে, এটা কিন্তু অভিজ্ঞতাবাদীদের মত, এই অপশানগুলো হয়তো ভুল আছে। তারপরে 26 নম্বর কোয়েশ্চেন হচ্ছে ধারণার জগতে সুন্দরের অবস্থান, এই কথা বলেছেন প্লেটো। তারপরে দেখো 27 নম্বর কোয়েশ্চেন, কোন দার্শনিকের মতে পরম সত্তা শূন্যগর্ভ নয়? এটা হচ্ছে হেগেল, অপশন ডি হলো এর কারেক্ট আনসার। তারপরে দেখো 28 নম্বর কোয়েশ্চেন, তর্কবিদ্যা হলো মানুষের আচরণ সম্পর্কীয় বিজ্ঞান, এটা হবে সি। তর্কবিদ্যা আচরণ সম্পর্কীয় নয়, তর্কবিদ্যা যে চিন্তা, বৈধতা, এগুলো হলো তর্কবিদ্যার আলোচ্য বিষয়। মানুষের আচরণ সম্পর্কিত বিজ্ঞান হচ্ছে নীতিবিদ্যা। তারপর হচ্ছে শূন্যস্থান পূরণ, পরমাণুকে জগতের মৌল উপাদান বলেছেন ডেমোক্রিটাস, অপশন ডি হলো কারেক্ট আনসার। ঠিক আছে, থ্যালিস জলকে বলেছে, হেরাক্লিটাস আগুনকে বলেছে। এরপর হচ্ছে শূন্যস্থান পূরণ, ড্যাশ হলেন রিপাবলিক গ্রন্থের রচয়িতা প্লেটো, অপশন সি হলো কারেক্ট আনসার। শূন্যস্থান পূরণ এরপরে আছে দেখো মুখ্য গুণ ও গৌণগুণের মধ্যে পার্থক্যকে খণ্ডন করেছেন বার্কলে, আর মুখ্য গুণ ও গৌণগুণের মধ্যে পার্থক্য করেছিলেন কে না লক, কিন্তু খণ্ডন করেছেন বার্কলে। ঠিক আছে, তারপর হচ্ছে দেখো 32 নম্বর কোয়েশ্চেন, শূন্যস্থান পূরণ করো। হিউম প্রত্যক্ষকে 2 ভাগে ভাগ করেছেন, একটা হলো ইন্দ্রিয়ন আর একটা হচ্ছে ধারণা। ঠিক আছে, তাহলে অপশন সি হলো এর কারেক্ট আনসার। তারপরে নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, দেখো কোন জ্ঞানটি সার্বিক এবং অবশ্যম্ভাব সত্য হয়? অবশ্যই বিশ্লেষক জ্ঞান সার্বিক ও অবশ্যম্ভাব সত্য হয়। তারপরে 34 নম্বর কোয়েশ্চেন, সব লাল ফুল হয় লাল, এই বাক্যটি কি? এটা অবশ্যম্ভাব, অর্থাৎ বিশ্লেষক বচন। ঠিক আছে, তারপর হচ্ছে যা সরলরেখা তা বক্ররেখা নয়, এটা হলো পূর্বত সিদ্ধ বাক্য। তারপর যা সকল বৃত্ত হয় গোলাকার ক্ষেত্র, বাক্যটি হলো বিশ্লেষক। মানে দেখো এটাকে ভাঙলে আমরা নতুন কোনো জ্ঞান পাচ্ছি না, নতুন কোনো জ্ঞান যেটাই পাবো সেটা হয়ে যাবে সংশ্লেষক, মানে উদ্দেশ্যের ধারণা বিধের ধারণার মধ্যে নিহিত আছে। যা গোলাকার বৃত্ত বলতে আমরা গোলাকার কি বুঝি? ঠিক আছে, তারপর হচ্ছে দেখো ঘাস হয় সবুজ, ঘাস হয় সবুজ, এটা আমার একটু কনফিউশন আছে, তাও তোমরা দেখে নেবে, আমার মনে হচ্ছে এটা কোনোটি নয় হবে। তারপর দেখো এদের মধ্যে কোনটি পূর্বত সিদ্ধ বাক্য নয়? প্রথমটা আছে সকল মাতা হন মহিলা, তারপর আছে ত্রিভুজ মাত্রই 3 বাহু বিশিষ্ট, সি হচ্ছে সব কালো বিড়াল হয় কালো, আর ডি হচ্ছে সব রাজনীতিবিদ হয় চালাক। এক্ষেত্রে কারেক্ট আনসার হবে অপশন ডি। তারপর হচ্ছে কোন মত অনুসারে বিশুদ্ধ বুদ্ধি বা প্রজ্ঞা হলো জ্ঞানের প্রধান উৎস? অবশ্যই বুদ্ধিবাদীরাই বলবে বুদ্ধি হলো জ্ঞানের প্রধান উৎস, অভিজ্ঞতাবাদীরা বলবে অভিজ্ঞতা হলো জ্ঞানের প্রধান উৎস। ঠিক আছে, আধুনিক পাশ্চাত্য দর্শনের জনক হলেন ডেকার্ত। এর সাথে সাথে আমাদের ক্লাসটা এখানেই শেষ হচ্ছে এবং দেখা হচ্ছে অন্য কোনো ক্লাস নিয়ে। আর একটা কথা তোমাদের সবাইকে বলি, সেটা হচ্ছে দেখবে এই হ্যাশট্যাগ হ্যালো ফিলোসফি এই চ্যানেলটার প্লে লিস্টে তোমরা যাবে, তাহলে তোমাদের প্রয়োজন অনুযায়ী তোমরা সমস্ত ভিডিও তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো চলো আজকের মতো টাটা, তোমরা সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট কোনো